সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমি মাস্টার্স এর বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকুলস এর প্রোটিন সিকোয়েন্সিং এর উপরে ক্লাস নিব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে। শুরুতে আমরা দেখে নেই যে প্রোটিন সিকোয়েন্সিং বলতে আসলে আমরা কি বুঝি। দেখো, সিকোয়েন্সিং অফ প্রোটিন বলতে আমরা বুঝি প্রোটিন সিকোয়েন্সিং ইজ এ টেকনিক টু ডিটারমাইন দ্য অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স অফ এ প্রোটিন। তার মানে কি, আমরা জানি যে প্রোটিন হচ্ছে একটি পলিমার যা অ্যামিনো অ্যাসিড মনোমারের সমন্বয়ে গঠিত। আর এই যে অ্যামিনো অ্যাসিড যে সিকোয়েন্স ওয়াইজ সজ্জিত হয়ে প্রোটিনটা গঠন করেছে, সেটাই আসলে প্রোটিন সিকোয়েন্সিং। দেখো, প্রোটিন সিকোয়েন্সিং এমন একটা মেথড যেটা দ্বারা আমরা স্ট্রাকচার এবং বিভিন্ন লিভিং অর্গানিজম যা আছে সেটাতে প্রোটিনের ফাংশন কে ডিটারমাইন করতে পারি বা বুঝতে পারি। অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স ডিটারমাইন দ্য ইভেন্চুয়াল থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার অফ দ্য প্রোটিন। দেখো, protein sequencing is the practical process of determining the amino acid sequence of all or part of a protein or peptide. মানে এটা এক কথায় protein sequencing বলতে কি বোঝায় সেটা বলা হয়েছে। This may serve to identify the protein or characterize its post translational modification. দেখো, তাহলে কি বলা হয়েছে যে টাইপিক্যালি পার্শিয়াল সিকোয়েন্সিং অফ এ প্রোটিন, মানে পার্শিয়ালি যদি প্রোটিনের সিকোয়েন্স প্রোভাইড সাফিসিয়েন্ট ইনফরমেশন, যথেষ্ট ইনফরমেশন আমরা পাবো টু আইডেন্টিফাই ইট উইথ রেফারেন্স টু ডেটাবেস অফ প্রোটিন। ওই যে আমরা আগের ক্লাসে প্রোটিন ডাটাবেজের কথা বলেছিলাম, যেটাতে আমরা একটা প্রোটিনের স্ট্রাকচারের সাথে আরেকটা প্রোটিনের স্ট্রাকচারকে তুলনা করতে পারি। সেই ডাটাবেজের তথ্যগুলোকে আসলে প্রোটিন সিকোয়েন্সের মাধ্যমে পাওয়া যায়। তারপরে দেখো, তাহলে ডাটাবেজের সুবিধা কি? কনসেপচুয়াল ট্রান্সলেশন অফ জিন, জিনের যে গঠন, এই দেখো জেনেটিক্স নিয়ে যে এত কিছু, এত এইগুলো মূলত এই যে প্রোটিন সিকোয়েন্সিং এই স্টাডি গুলো থেকে আসলে পাওয়া যায়। আচ্ছা, এরপরে দেখো, দ্য টু মেজর ডাইরেক্ট মেথডস অফ প্রোটিন সিকোয়েন্সিং হচ্ছে ম্যাস স্পেকট্রোমেট্রি এবং আরেকটা হচ্ছে অ্যাডমান ডিগ্রেডেশন। এই দুটো পদ্ধতিতে মূলত প্রোটিন সিকোয়েন্সিংটা বের করা যায়। সিকুয়েনেটর অর সিকোয়েন্সার, দেখো, ম্যাস স্পেকট্রোস্কোপি মেথডস আর নাও দ্য মোস্ট ওয়াইডলি ইউজড। তার মানে ম্যাস স্পেকট্রোমেট্রি যেটা, সেটাই আসলে বেশি ব্যবহৃত হয় প্রোটিন সিকোয়েন্সিং এর জন্য। আর অ্যাডমান ডিগ্রেডেশন যেটা, সেটা ভ্যালুয়েবল টুল টু ক্যারেক্টারাইজিং এ প্রোটিনস এন টার্মিনাস, মানে এটা একটা স্পেসিফিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে আমরা কেন প্রোটিন সিকোয়েন্সিং এর আমাদের প্রয়োজনটা কেন? হোয়াই ডু প্রোটিন সিকোয়েন্সিং? ডিটারমাইনিং অ্যামিনো অ্যাসিড কম্পোজিশন, অ্যামিনো অ্যাসিডের কম্পোজিশন জানার জন্য। ইট ইজ অফেন ডিজাইরেবল টু নো দ্য unordered amino acid composition of a protein prior to attempting to find the ordered sequence. আশা করি বুঝতে পেরেছো। As this knowledge, এই knowledge থেকে can be used to facilitate the discovery of errors in the sequencing process or to distinguish between ambiguous results. এই যে বিভিন্ন রেজাল্টের মধ্যে কম্পেয়ার করা, বিভিন্ন ইনফরমেশন, এগুলোর জন্যই মূলত প্রোটিন সিকোয়েন্সিং। দেখো, আমরা পূর্বের ক্লাসে প্রোটিনের স্ট্রাকচার সম্পর্কে ডিটেইল আলোচনা করেছিলাম। আসলে মূলত প্রোটিনের স্ট্রাকচারটাই কিন্তু প্রোটিন সিকোয়েন্সিং। তো প্রোটিনের স্ট্রাকচারকে ডিটেইল আলোচনা করে অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স বের করাটাই প্রোটিন সিকোয়েন্সিং। তাহলে আমরা সেই প্রোটিনের যে স্ট্রাকচার সেটা আরেকবার একটু দেখে নিই। আমাদের প্রোটিনের স্ট্রাকচার ছিল মূলত তিনটা: প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার আর কোয়াটারনারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচারটা ছিল দ্য সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিডস ইন দ্য পলিপেপটাইড চেইন, জাস্ট অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স ছিল। সেকেন্ডারি স্ট্রাকচার বলতে বোঝাতো যা the formation of alpha helix এবং beta pleated sheet due to hydrogen bonding between the peptide backbone. Tertiary structureটা ছিল folding of helix and sheets influenced by alkyl group bonding. আর quaternary structureটা ছিল the association of more than one polypeptide into a protein complex influenced by alkyl group bonding. যে সাব গ্রুপ যেগুলো, সেগুলোর ইয়াটাই মূলত অ্যারেঞ্জিংটাই ছিল কোয়াটারনারি স্ট্রাকচার। এবার দেখো প্রাইমারি স্ট্রাকচারটা কি।
আমরা এখানে মূলত প্রোটিন সিকোয়েন্সিং এর ক্ষেত্রে দেখছি প্রাইমারি স্ট্রাকচারটা কি। দ্য সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড ইন দ্য প্রাইমারি স্ট্রাকচার ডিটারমাইন্স দ্য ফোল্ডিং অফ দ্য মলিকুল। এই যে খেয়াল করো বিভিন্ন মলিকুল এই যে এই সজ্জিত অবস্থায় আছে, এটাই মূলত প্রাইমারি স্ট্রাকচার। আমরা জানি যে অ্যামিনো অ্যাসিডের এক মাথায় থাকে নাইট্রোজেন গ্রুপ, আর এক মাথায় থাকে এই যে কার্বক্সিল গ্রুপের সি ডাবল মূলক। আর এই যে মাঝখানের যে বন্ধন, সেই বন্ধনগুলো পেপটাইড বন্ধন তৈরি করে। তাহলে দেখো আমরা দেখে নেই পেপটাইড বন্ধনটা কি। এই যে দেখো কার্বন আর নাইট্রোজেন মলিকুল, এই বন্ডটাই মূলত পেপটাইড বন্ড, যেটা অ্যামিনো অ্যাসিডকে প্রোটিন গঠন করে, অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন গঠন করে। টু অর মোর অ্যামিনো অ্যাসিড আর জয়েন্ট বাই কন্ডেনসেশন রিঅ্যাকশন, রিমুভাল অফ ওয়াটার মলিকুলস ফ্রম ফর্মস পেপটাইড বন্ড। ওই যে আমাদের যে কন্ডেনসেশন বিক্রিয়া ছিল, সেখান থেকে এক অণু পানি বের হয়ে আসলে পেপটাইড বন্ডটা গঠন করে। The partial double bond character of the peptide bond defines the conformations a polypeptide chain may assume. It is shorter than a single bond, rigid এবং planar হবে। দেখো প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার ছিল মূলত দুইটা ফ্যাক্টর, একটা আলফা হেলিক্স আর একটা বিটা প্লিটেড শীটস। Primary sequence must organize itself to form a compact structure. This is done in an elegant fashion by forming secondary structure elements. The peptide backbone has areas of positive charge থাকতে পারে এবং negative charge থাকতে পারে. These areas can interact with one another to form hydrogen bonds. The result, এই যে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যে স্ট্রাকচারটা আমরা পাবো, সেই স্ট্রাকচার হচ্ছে আলফা হেলিক্সও হতে পারে, আবার বিটা প্লিটেড শীটও হতে পারে। খেয়াল করো এখন আলফা হেলিক্সটা আমরা একটু ডিটেইল দেখি। It is the most common conformation. It is a spiral structure. Alpha helix মানে কি? Helix মানে তো spiral structure. Tightly packed coiled polypeptide backbone. এটা খুবই tightly packed হবে polypeptide বন্ধনের। With extending side chains, যেটা side chain থাকবে অ্যালকাইল মূলক দ্বারা মূলত। Outward from the helix, যা helix থেকে একটু বের হয়ে থাকবে। Height of single turn of helix হতে পারে 5.4 angstrom with 3.6 amino acid residue, মানে 3.6 অংশ অ্যামিনো অ্যাসিড রেসিডিউ বা মনোমার দ্বারা এই একটা হেলিক্স এর টার্ন গঠন হবে। রাইট হ্যান্ডেড আলফা হেলিক্স প্রিডমিনেটস ইন নেচার, তার মানে রাইট হ্যান্ডেডটাই বেশি থাকে নেচারে। ইট ইজ স্টেবিলাইজড বাই হাইড্রোজেন বন্ডিং, এটা তোমরা আগেও দেখেছো, বিটুইন অ্যামাইড হাইড্রোজেন এন্ড কার্বনাইল অক্সিজেন্স অফ পেপটাইড বন্ডস। তার মানে অ্যামাইড গ্রুপের যে হাইড্রোজেন মলিকুল এবং কার্বনাইল গ্রুপের যে অক্সিজেন মলিকুল, তার মধ্যে যে হাইড্রোজেন বন্ধনটা গঠিত হয় সেটা দ্বারাই মূলত স্টেবিলাইজড হয়। এই যে প্রোটিনের স্টেবিলাইজেশন, এটা আমরা একটু পরে দেখব। খুব ভালো করে দেখো আলফা হেলিক্স স্ট্রাকচারটা, খেয়াল করে দেখো। এই যে বলা হয়েছে 5.4 অ্যাংস্ট্রম, এবং এই যে এই হাইট, এর মধ্যে 3.6 টি মনোমার বা রেসিডিউ থাকবে। এটা হলো কার্বন, এই যে হাইড্রোজেনকে এই চিহ্ন দ্বারা, অক্সিজেনকে লাল বল দ্বারা, নাইট্রোজেনকে নীল বল দ্বারা এবং অ্যালকাইলকে পার্পল বেগুনি বল দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে দেখো এই যে বললাম একটা ব্যাকবোনের উপরে এই যে গঠন, এবং এই যে অ্যালকাইল মূলকগুলো বের হয়ে আছে এই যে। আর এই যে মাঝে মাঝে খেয়াল করো, এগুলো হচ্ছে ওই যে কার্বনাইল গ্রুপ এবং কার্বনাইল গ্রুপের অক্সিজেন আর অ্যামাইড গ্রুপের হাইড্রোজেনের মাঝখানে কিন্তু কি হয়েছে, হাইড্রোজেন বন্ড হয়েছে। আর এর ফলে এই কমপ্লিট স্ট্রাকচারটাকে আসলে এটা একটা স্থিতিশীলতা দিয়েছে এই বন্ডটা। এবার আমরা একটু বিটা প্লেটেড শীট সম্পর্কে দেখি। দ্য ব্যাকবোন অফ দ্য পলিপেপটাইড চেইন ইজ এক্সটেন্ডেড ইনটু এ জিগজ্যাগ রাদার দেন হেলিক্যাল। এটা আসলে একটা জিগজ্যাগ স্ট্রাকচার ফর্ম করবে হেলিক্স গঠনের পরিবর্তে। দ্য জিগজ্যাগ পলিপেপটাইড চেইনস ক্যান বি অ্যারেঞ্জড সাইড বাই সাইড। এই জিগজ্যাগ চেইনটা সাইড বাই সাইড গঠন হবে। হাইড্রোজেন বন্ডস আর ফর্মড বিটুইন অ্যাডজাসেন্ট সেগমেন্টস। হাইড্রোজেন বন্ডটা তখন উপর নিচে হবে না, পাশাপাশি হবে, অ্যাডজাসেন্ট, নিয়ারেস্ট আর কি। The adjacent sheets can be either parallel or anti-parallel. এই শীটটা প্যারালালও হতে পারে, আবার অ্যান্টি-প্যারালালও হতে পারে। দেখো এই যে বিটা প্লেটেড শীট, এই যে শীট আকারে আছে, এই যে এখানে হয়েছে অ্যান্টি-প্যারালালি আর এখানে হয়েছে প্যারালালি। আর এই যে দেখো এই যে অ্যাডজাসেন্ট যে হাইড্রোজেন আর অক্সিজেন, তার মধ্যে আসলে হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে। এভাবে এই যে একটা শীটের আকার আকৃতিতে প্রোটিনের স্ট্রাকচারটা গঠিত হয়েছে, এবং এই এখানে এটা একটা শীট আকৃতি, নট হেলিক্যাল। খেয়াল করো প্রোটিনের তাহলে স্ট্যাবিলিটিটা কেন আসছে বা কেন হচ্ছে।
Stability can be defined as the tendency to maintain native conformation. স্ট্যাবিলিটি মানে কি? স্ট্যাবিলিটি মানে ও যে কনফরমেশন সেটা চেঞ্জ করবে না, ওটাই বজায় রাখার চেষ্টা করবে। কেমিক্যাল ইন্টারঅ্যাকশনস দ্যাট স্ট্যাবিলাইজ দ্য নেটিভ কনফরমেশন ইনক্লুডস, মানে যে যে কেমিক্যাল ইন্টারঅ্যাকশনের কারণে মূলত এই যে প্রোটিন স্ট্যাবিলিটি বা প্রোটিনের স্ট্যাবিলাইজেশনটা ঘটছে তা হচ্ছে, তোমরা আগেও দেখেছো, আরেকবার দেখো, ডাইসালফাইড বন্ড, নন কোভ্যালেন্ট ইন্টারঅ্যাকশনস, হাইড্রোজেন বন্ড, এটা দেখলা, এটা খুবই গুরুত্বপূর্ণ, হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশনস আর আয়নিক ইন্টারঅ্যাকশনস। এই কয়েকটার কারণে মূলত প্রোটিনের স্ট্যাবিলিটিটা অনেক বেশি হয়। নিউমেরাস উইক ইন্টারঅ্যাকশনস থাকতে পারে, প্রিডোমিনেন্স অ্যাজ এ স্ট্যাবিলাইজিং ফোর্স ইন প্রোটিন স্ট্রাকচার। দেখো, প্রোটিন ফোল্ডিং বলতে আমরা কি বুঝাই? দ্য পেপটাইড বন্ড অ্যালাউস ফর রোটেশন অ্যারাউন্ড ইট এন্ড দেয়ারফর দ্য প্রোটিন ক্যান ফোল্ড এন্ড or orient the alkyl groups in favorable position. Weak non-covalent reactions will hold the protein in its functional shape. Protein's shape is determined by the sequence of the amino acids. দেখো, alpha helix turns like a spiral, দেখেছো তোমরা, যেটা fibrous প্রোটিনের স্ট্রাকচার মূলত, আর বিটা শীট folds back on itself as in a ribbon, এটা হচ্ছে গ্লোবুলার প্রোটিনটা মূলত বিটা শীট আকারে থাকে। তো এই ছিল প্রোটিন সিকোয়েন্সের উপরে আজকের ক্লাস। আশা করি তোমরা প্রোটিনের গঠন এবং অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স বা প্রোটিন সিকোয়েন্স এবং এর স্ট্যাবিলিটি এবং এটা যে ফোল্ডিং আকারে থাকে, এই সব বিষয়গুলো খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। খুব ভালোভাবে স্টাডি করবা, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা। তোমাদের পরবর্তী ক্লাসটি আমি আবার প্রোটিনের উপরেই নেব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।